সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি। এখন উনি যদি কোনো কারণে আবেগের বশে দায়িত্ব পালন করতে না চান, তাহলে জাতি বিকল্প বেছে নেবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেছেন, বিএনপি চাই তিনি সম্মানের সহিত থাকুক। নির্বাচনের রোডম্যাপ নিয়ে নির্বাচনের রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুক। ইউনূসের বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত সরকারকে ভালোভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম। সরকারের একজন উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, একদিনও এদিক সেদিকের সুযোগ নেই। সামগ্রিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় অধ্যাপক ইউনূস কেন হতাশ, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক গ্লোবাল টেলিভিশন, এবং আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি, আবেগের বশে দায়িত্ব ছাড়লে বিকল্প বেছে নেবে জাতি, বললেন সালাউদ্দিন। রোডম্যাপ ঘোষণাই বর্তমান সংকটের একমাত্র সমাধান। দুর্বলতা থাকলেও ডক্টর ইউনূসের সরকারকেই টিকিয়ে রাখতে হবে, বললেন জামায়াত নেতা তাহের। বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত কাজ করতে দেওয়ার আহ্বান এনসিপি নেতা সার্জিসের। ঐক্য বিনষ্টে ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে জুলাই ঐক্যের বিক্ষোভ, বিচার ও সংস্কারে বাধার সম্মুখীন, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই ভোট। লাশে আগুন দেওয়ার আগে একজনকে হত্যার ভিডিও প্রকাশ, আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ। আসামি সাবেক এমপি সাইফুল সহ অন্তত 15 জন। প্রতিবেদন দাখিল 25 মে। এবং ব্যাংকিং খাতে সুশাসন ফিরলেও রাজনৈতিক অস্থিরতায় ধরে রাখা নিয়ে শঙ্কায় অর্থনীতিবিদরা। নানা কারণে সংস্কার নিয়ে চাপে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি অধ্যাপক ইউনূস কেন হতাশ। গত কয়েকদিনে রাজনীতিতে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটেছে এবং রাজনীতিতে একটি সংকট চলছে। এসব বিষয় নিয়ে আলোচনা করব। আশরাফ ভাই, যেহেতু মান্না ভাই এখন এসে উপস্থিত হয়নি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। প্রধান উপদেষ্টার পদত্যাগের প্রশ্নটা এলো কিভাবে বা কেন এলো? ধন্যবাদ আফজাল হোসেন। গত কয়েকদিনের নানান ঘটনা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য ঘটনা, এবং এই নিয়ে নানান রকমের চাপা উত্তেজনা, দেশে কি হবে, কি হচ্ছে, কি হতে যাচ্ছে, কোথায় কি ঘটছে, তার কিছু কিছু নানানভাবে জানা যাচ্ছিল, কিন্তু নিশ্চিতভাবে জেনে মূলধারার গণমাধ্যম প্রকাশ করা শুরু করেছে একটু পরে। তার আগে সামাজিক মাধ্যমে আমরা অনেক তথ্য দেখেছি, ব্যক্তিগতভাবে অনেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, কিন্তু সেগুলো যাচাই বাছাই করে সাংবাদিকতার নিয়ম অনুযায়ী প্রকাশ করার বাস্তবতা ছিল না। কিন্তু যখন থেকে এই তথ্যগুলো দায়িত্বশীল সূত্র থেকে বা কারো না কারো বরাত দিয়ে বলা শুরু হলো, তখন গণমাধ্যমে এগুলো ব্যাপক আকারে এসছে। গত কয়েকদিনের যে পরিস্থিতি, তার শেষ কোথায় এখনও খুব স্বস্তিকর অবস্থায় আমরা আছি বলা যায় না। আপনি যদি গত 3-4 দিন ধরে যে ঘটনাগুলো ঘটছে, আপনার সেনানিবাস থেকে শুরু করে সরকারে, প্রশাসনে, রাজনীতিতে, মাঠে, সব ক্ষেত্রে এগুলো মানুষকে যথেষ্ট উদ্বেগের মধ্যে ফেলেছে। ফলে কি হতে যাচ্ছে দেশে, এটি খুব সাধারণ প্রশ্ন ছিল। নিশ্চয়ই আপনি এরকম প্রশ্নের মোকাবেলা করেছেন। যখন যেখানে আমরা যাচ্ছি সবাই একই প্রশ্ন করছে। আর সব তথ্য তো নিশ্চিতভাবে বলাও মুশকিল। আবার কিছু কিছু তথ্য বেড়েই যাচ্ছে, তার আবার প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে, তার উপরে মন্তব্য শোনা যাচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে। কিন্তু আজকে এই দিন, এই সময়ে এসে আমরা বলতে পারি যে যেই সংকটটি কারণে গত কয়েকদিনের এই বাস্তবতা বা পরিস্থিতি, এটি মূলত হচ্ছে করিডোর বন্দর, এটা কেন্দ্রিক। তার সাথে আপনি যুক্ত করতে পারেন নির্বাচন, তার সাথে যুক্ত করতে পারেন সাম্প্রতিককালে মাঠে ময়দানের যে আন্দোলনগুলো, তার সাথে যুক্ত করতে পারেন এনসিপি এবং বিএনপির যে একটা মুখোমুখি অবস্থান। এই সব কিছু মিলিয়ে এই জায়গাটা এসছে। এখন অভ্যুত্থানের 9.5 মাস পর ডক্টর মোহাম্মদ ইউনূস সবার সমর্থিত, সবার পছন্দের, দেশে বিদেশে যার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এবং সম্মান অনেক বেশি, এই লোকটার বিকল্প কি এই মুহূর্তে আমাদের কেউ আছে? নাই। অভ্যুত্থানের পরে তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি না নিলে কি হতো সেটাও আমরা জানি না। 9.5 মাস পরে এসে
তিনি যদি এই পরিস্থিতির কারণে, এই বাস্তবতার কারণে, রাজনৈতিক অস্থিরতার কারণে, সামরিক বেসামরিক নানান টানাপোড়েনের কারণে, দেশি বিদেশি নানা তৎপরতার কারণে এবং অনেক বড় বড় ভূমিকা নিয়ে, সরকারের সিদ্ধান্ত নিয়ে, উদ্যোগ নিয়ে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যখন বিএনপির মতো বড় দলের পক্ষ থেকে ৩ জন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হচ্ছে, এর আগে ২ জন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছিল, বিপরীতে আবার এনসিপির পক্ষ থেকে আপনার ৩ জন উপদেষ্টা পদত্যাগ দাবি করা হয়েছে। সবকিছু মিলে ডক্টর ইউনূসের জন্য এটা খুবই একটা অস্বস্তিকর অবস্থা। তিনি যখন দায়িত্ব নেন, আমাদের স্পষ্ট মনে আছে, তিনি স্পষ্টই বলেছিলেন একেবারে বিমানবন্দরে নেমেই আরকি, যে ছাত্ররা বা অভ্যুত্থানকারী নেতৃত্ব তাকে অনুরোধ করেছে, তাই তিনি দায়িত্ব নিয়েছেন। তাকে যদি সবাই সহযোগিতা না করে তাহলে তিনি থাকবেন না। তো এখন এই অসহযোগিতার জায়গাটা ৯.৫ মাস পরে কিভাবে এসেছে? এই ৯.৫ মাস ডক্টর ইউনূসের সরকারের নানান ঘটনা, নানান সময়, নানান বিষয় যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে ডক্টর ইউনূসকে যদি আমরা সরকার প্রধান এবং এই ক্রান্তিকালে দেশের অভিভাবক হিসেবে আমরা ধরি, তিনি কোন কোন জায়গায় ভুল করেছেন, তাকে কারা কারা বিভ্রান্ত করেছে, তিনি কোন কোন শক্তির দ্বারা বেশি প্রভাবিত হয়েছেন, কাদেরকে তিনি কম গুরুত্ব দিয়েছেন, কাদেরকে বেশি গুরুত্ব দিয়েছেন, কোন দিকে হেলে পড়েছেন, কারা তার উপর বেশি প্রভাব বিস্তার করেছে এবং তার মাধ্যমে মাঠে ময়দান থেকে শুরু করে নানান জায়গায় নানান রকমের বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। এই মবক্রেসির কথা তো সেই ৫ই আগস্টের পর থেকে আলোচনা হচ্ছে, এখনও সেটি বন্ধ হয়নি, নানানভাবে চলছে। মাঠে ময়দানে কারা কখন নামে, তাদের প্রতি সরকার প্রশাসন এবং ডক্টর ইউনূসের সরকারের মনোভাব কি, আচরণ কি, এরকম বহু কিছু নিয়ে পর্যালোচনা করে যদি দেখা যায়, তাতে এটুকু বলা যাবে যে সকল দলের সমর্থনে, সবার পছন্দে, সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিটি ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি দায়িত্ব নেওয়ার পর যখন সবার কাছে গ্রহণযোগ্য থাকতে পারছেন না, আজকের পরিস্থিতি পর্যন্ত যদি আমরা ধরি, তার কারণ হচ্ছে তিনি সকলের প্রতি সমান মনোযোগ দেন নাই, সবার দ্বারা সমানভাবে প্রভাবিত হন নাই, বা সবার সহযোগিতা বা মতামত নিয়ে তিনি কাজ করেন নাই। যেমন অন্য অনেক ঘটনা বলা যায়, যেহেতু এই মুহূর্তে করিডোরটা এই সংকটটার জন্ম দিয়েছে বলা যায়, করিডোরের মতো এত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটি বিষয়। করিডোর নিয়ে সরকারের এখন যে অবস্থান, তারা বলছেন যে এগুলো নিয়ে কোনো আলোচনাই হয়নি। কিন্তু এই যে আলোচনা হয়নি, এক সময় বলা হলো, আবার এখন বলা হচ্ছে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। এটা নিয়ে কি মানুষের মধ্যে সংশয় সন্দেহ এখন আর থাকা উচিত কিনা? নিশ্চয়ই, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ১ মিনিট শুধু বলি যে করিডোরের বিষয়টা নিয়ে যে লুকোচুরি হয়েছে, যে গোপনীয়তা হয়েছে, সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, আমাদের প্রেস সচিব, আরও যারা যারা যা কিছু বলেছেন, এগুলোতে মানুষ আরও বিভ্রান্ত হয়েছে, সন্দেহটা বেড়েছে। তাহলে এটা নিয়ে তো রাগঢাক কেন? করিডোরের বিষয়ে কিন্তু বিএনপি থেকে শুরু করে সকল দল, এমনকি এনসিপি পর্যন্ত, সবাই কিন্তু এক বাক্যে যে কথা বলেছে, এই সরকার, অন্তর্বর্তী সরকার, অনির্বাচিত সরকার এরকম একটি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা যেখানে জড়িত, সেরকম একটি সিদ্ধান্ত নিতে পারেন না। এটি একটি নির্বাচিত সরকার নিতে পারে, নির্বাচিত সংসদ নিতে পারে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হতে পারে। যখন এই প্রশ্নটি প্রথম আসলো, এই করিডোরের ব্যাপারে সরকারের উদ্যোগের কথা পররাষ্ট্র উপদেষ্টা বলার পর থেকে, জাতিসংঘ মহাসচিব এসে চলে যাওয়ার পর থেকে, এরপরে ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা তিনিও কথা বলেছেন। ওনার কথায় আমি পরে আসছি, উনি এক একবার এক এক সময় এক এক রকমের কথা বলেছেন, আপনি রেকর্ড দেখলে বুঝবেন। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা একবারই বলেছেন, থেমে গেছেন, এরপরে কিছু বলেন নাই। এবং এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে কি তোলপাড়, সেগুলোর খবর কিন্তু গণমাধ্যমে এসেছে। এর মধ্যে পররাষ্ট্র সচিব যিনি, তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ঘন ঘন যেই পরিবর্তনগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেগুলো কিন্তু এ সব কিছুই এই করিডোর কেন্দ্রিক। অন্তত গণমাধ্যমে যে খবরগুলো এসেছে সেগুলো বিশ্লেষণ করলে, সেই তথ্যগুলো দেখলে সেটাই বোঝা যায়। তার মানে হচ্ছে করিডোরটা কি বর্তমান সরকারের বর্তমান সংকটের মূলে কিনা, এবং সেই কাজটি কেন সরকার একা করতে গেল সবার সাথে আলোচনা না করে। সংস্কার, অনেক রকমের সংস্কার প্রস্তাব নিয়ে কাজ হচ্ছে, কমিশন রিপোর্ট দিয়েছে, ঐক্যমত্য কমিশন কাজ করছে, এখানে তো সকল দল জড়িত, সবার সাথে দফায় দফায় বৈঠক করা হচ্ছে, কে কোনটাতে একমত, কোনটাতে দ্বিমত, কোনটা মানবে কোনটা মানবে না, এটা নিয়ে বিরোধ প্রকাশ্য হচ্ছে। এরকমটা হবেই একটা গণতান্ত্রিক সমাজে। কিন্তু করিডোরের বিষয়টা কেন কারোর সাথে আলোচনা না করে, কোনো রকমের স্পষ্ট তথ্য না দিয়ে সরকার তলে তলে এই কাজটা করতে গেছে, সেখান থেকে সন্দেহটা শুরু হয়েছে। আপনি বলছেন যে করিডোরই এখনকার যে সংকটটার এটার প্রধান কারণ। প্রধান কারণ দুটো কারণে, রাজনৈতিক দলগুলোর সাথে বিরোধের ব্যাপারও এবং সামরিক বাহিনীর সাথে বিরোধের ব্যাপারও কিন্তু এই করিডোরই। কিন্তু আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যেটি বলছিলেন যে মূলত দুটি কারণে এই সংকটটা তৈরি হয়েছে। করিডোর তো আছেই, পাশাপাশি হচ্ছে যে নির্বাচনের সুনির্দিষ্ট একটা রোডম্যাপ নাই, এটি একটি সংকট। আরেকটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা দূরত্ব
রেখে সরকার চলছে। আপনার কাছে কি তাই মনে হয়? অধ্যাপক ইউনূসের এখন যে সংকট, এই সংকটটা মোকাবেলা করার জন্য অধ্যাপক ইউনূসের এখন কি করা উচিত? আচ্ছা, আপনার পরের প্রশ্নের আসার আগে বলি যে করিডোরের সাথেই কিন্তু নির্বাচনের বিষয়টা যুক্ত। কারণ আপনি যখন নির্বাচনকে কম গুরুত্ব দিয়ে কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখেছি যে সংস্কারের নামে নির্বাচনটাকে কম গুরুত্ব দেয়া, কখনো কখনো বিচারের নামে কম গুরুত্ব দেওয়া। নির্বাচন সংস্কার কোনোটাই কম গুরুত্বপূর্ণ না। সংস্কার এবং বিচার কোনোটাই কম গুরুত্বপূর্ণ না। কিন্তু বিচার এবং সংস্কার শেষ করে নির্বাচন, এইটা তো গ্রহণযোগ্য না। সেই জায়গাটাই হচ্ছে সরকারের সাথে এই বড় দলগুলোর মোটামুটি বিরোধের কারণ। ফলে নির্বাচনের বিষয়টা তখনই এসেছে যখন করিডোর, বন্দর এরকম বিতর্কিত এই মুহূর্তে অপ্রয়োজনীয় অগ্রাধিকারের মধ্যে পড়ে না, রাগঢাক করা হচ্ছে, কারোর সাথে আলোচনা করা হচ্ছে না এবং সকল স্টেক হোল্ডারের সাথে আলোচনা করা হবে এই কথা বলার পরও কোনো দলের সাথেই করিডোর নিয়ে আলোচনা হয় নাই, যার কারণে সকল দল বিরোধিতা করছে। তার মানে এইটাই কিন্তু নির্বাচনের দাবি এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি, যেটি বিএনপি সহ আরও কিছু দলের, সেটাকে যখন আপনার ঢেকে ফেলা হচ্ছে বা কম গুরুত্ব দেওয়া হচ্ছে বা এটাকে গৌণ করে ফেলা হচ্ছে, তখন মুখ্য হয়ে গেছে তখন করিডোর বন্দর। তো করিডোর বন্দর মুখ্য হয়, এর আগে একবার সংস্কার মুখ্য হয়েছিল, কখনো বিচার মুখ্য হয়, কোনোটার চেয়ে কোনোটা কম গুরুত্বপূর্ণ না। আবারও বলি, বিচার, সংস্কার, নির্বাচন এই তিনটা কোনোটার চেয়ে কোনোটা কম গুরুত্বপূর্ণ না। কিন্তু কোনটা আগে কোনটা পরে, কোনটার পরে কোনটা হবে, সেই জায়গাতে বিচার এবং সংস্কার এই দুটো দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। বিচার চলমান আছে, নির্বাচনের আগে হয়তো কিছু বিচারের ফলাফল আমরা দেখব, রায় দেখব। সংস্কার কিছু নির্বাচনের আগে হবে, আর কিছু আপনি চাইলেও এখন করতে পারবেন না নির্বাচিত সংসদ ছাড়া। ফলে এই দুটো শেষ করে নির্বাচন যারা বলে, তারা নির্বাচনকে অনেক দূর পিছিয়ে দিতে চায়। আর করিডোর সামনে আসার কারণে যে বিতর্ক হয়েছে, যার কারণে সামরিক বেসামরিক প্রশাসনের মধ্যে একটা প্রকাশ্য দ্বন্দ্বই তৈরি হয়েছে বলা যায়। এবং সেই সেনা সদরের বৈঠকের ফলাফল আমরা কম বেশি সবাই জানি। সেখানে সেনাপ্রধান করিডোর নিয়ে, বন্দর নিয়ে, নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, মব নিয়ে কথা বলেছেন। এগুলো সকল গণমাধ্যমে এসেছে। তার মানে হচ্ছে এগুলো যখন বড় হয়ে যায়, তখন নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া, গণতন্ত্র পুনরুদ্ধার করা, জনগণের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, এই বিষয়গুলো গৌণ হয়ে যায় না। ফলে এটার সাথে এটা ইন্টারলিঙ্ক। সেই কারণেই আমি বলছি যে করিডোরটা হচ্ছে এই মুহূর্তে সংকটের মূল। এবং যেই আরেকটি এনসিপি নেতা সার্জিস আলম তিনি যেটি বলেছেন যে বিএনপির যে আন্দোলন, এই আন্দোলনের কারণে সরকার একটু চাপে পড়েছে এবং ইশরাকতে আপনার কাছে কি তাই মনে হয় যে বিএনপির এই আন্দোলনের কারণেই ডক্টর ইউনূসের যেই অন্তর্বর্তীকালীন সরকার চাপে পড়ছে? এখন আপনার ন্যায্য দাবিতে, আপনার অধিকারের দাবিতে আপনি যদি মাঠে নেমে আন্দোলন করেন, সেটা সরকারের উপর চাপ তৈরি করবে, খুব স্বাভাবিক। কিন্তু অন্য অনেক দাবি, অন্য অনেক বিষয়ে এবং অনেক ক্ষেত্রে অযৌক্তিক বা সবার কাছে গ্রহণযোগ্য না, এমন সব বিষয়ে যখন গত ৯ মাস বা ৯.৫ মাস ধরে আমরা মাঠে ঘাটে আন্দোলনের নামে মব হতে দেখলাম এবং সেগুলোর ব্যাপারে সরকারকে নতি স্বীকার করতে দেখলাম, তার বিপরীতে নির্বাচনের দাবিতে যদি বিএনপি বা আর কোনো দল মাঠে নামে, এটাকে কি আপনি অগ্রহণযোগ্য বলবেন? তার মানে ওই বিষয়গুলোকে আপনি এত বেশি প্রশ্রয় দিয়েছেন বা গুরুত্ব দিয়েছেন বা উপেক্ষা করেছেন বা দেখে না দেখার ভান করেছেন, যেখানে অনেক ধ্বংসাত্মক, অপ্রয়োজনীয়, ক্ষতিকর ব্যাপার ছিল। তার বিপরীতে নির্বাচনের মতো একটা দাবিতে যদি বিএনপি মাঠে নামে, বিএনপির মাঠে নামা ইশরাকের আন্দোলন বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আন্দোলন বলি, এগুলো তো বিষয়ভিত্তিক, কিন্তু এটা এক ধরনের রাজনৈতিক আন্দোলন, সরকারকে একরকমের চাপে ফেলেছে। আর বিএনপি তো নির্বাচনের কথা বলেই যাচ্ছে। আর সবশেষ যখন আমরা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, হওয়া উচিত, আমরা সেনা বাহিনীর পক্ষ থেকেও শুনি, তার মানে হচ্ছে যে এই দাবিটা যে আসলে পেছনে পড়ে গেছে, কম গুরুত্ব পাচ্ছে, তার জন্য বিএনপি আর একটু সক্রিয় হবে, এটা স্বাভাবিক না? জি, জি। আমরা একটু মান্না ভাইয়ের কাছে যেতে চাই যে মান্না ভাই, আপনি একটু দেরিতে পৌঁছেছেন রাস্তার কারণে, বুঝতে পেরেছি। তো আমরা আলোচনা করছিলাম, আমাদেরা আজকে আলোচনার বিষয় দিয়েছি অধ্যাপক ইউনূস কেন হতাশ হলেন। এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার সাবজেক্ট। অধ্যাপক ইউনূস কেন হতাশ হলেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ৮ আগস্ট দায়িত্ব নিল, সব রাজনৈতিক দল সমর্থন দিল, সহযোগিতা করে আসছে, কিন্তু ৯.৫ মাসে এমন কি ঘটনা ঘটলো যে পদত্যাগের ভাবনার মতো সংকটে তিনি কিভাবে পড়লেন? মূলত হচ্ছে পদত্যাগের ভাবনার মতো সংকটে আসলে তিনি কিভাবে পড়লেন? মানে ধরেন, যদি আপনি রাজনীতি বলেন, প্রশাসন বলেন, দেশ শাসন বলেন, তাহলে এই পদত্যাগের বিষয়টা আসারই কথা না। এ খুব ছেলে মনে হচ্ছে আমার কাছে। কেন ছেলে মানুষই বলছি? ধরেন, আমি দেখলাম যে উনি ২ জন ৩ জন একেবারে জুনিয়র
উপদেষ্টাদের ডেকে তাদের উপরে বেশ রাগ দেখিয়েছেন, কথা বলেছেন যে তোমরা যা করছো এইভাবে চলতে পারে না। হুম। তো এদেরকে তো উনি এরকম করে প্রম্পট করেছেন, উনি এদেরকে ফোকাস দিয়েছেন এবং উনি এরকম করে বলেছেন যে এত বড় একটা আন্দোলন করেছে তারা, তারপরে তাদের তো আরও বড় কিছু করবার আকাঙ্ক্ষা থাকতেই পারে, আমি তাদেরকে সেই কাজে সহযোগিতা করতে চাই। হুম। তো সেই সহযোগিতা করে যান। এখন আবার আরেকটা বলছেন কেন? আমি একদিন আলোচনার সময় প্রফেসর ইউনূসকে বলেছিলাম যে স্যার আপনারা বুঝতে মাঝে মাঝে ভুল করছেন যে অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট ইজ পলিটিক্স। হুম। আপনি যে শাসন করছেন সেই শাসনটা রাজনীতি, রাজনীতি বাদ দিয়ে শাসন হয় না। এইখানেও যে শাসনগুলো করছেন তার মধ্যে রাজনীতির বিষয়টা আছেই। রাজনীতিটাকে সাজিয়ে নিয়ে তারপর যদি করেন তাহলে আপনার এখানে বড় সমস্যা হবার কথা না। কিন্তু উনি এই পর্যন্ত যেটা করেছেন সেটা একেবারেই এরকম যে উনি একদম আলাদা থেকেছেন। মানে আমি অনেকের কাছে শুনেছি যে উনি খুব ভালো করে আপনার উপদেষ্টাদের মনিটরও করেননি। যেমন কোন উপদেষ্টা কী করছে, কী ভুল করছে, কী হওয়া উচিত ছিল, কী করা উচিত ছিল, একটা রেগুলার মনিটরিং হয় না, এগুলো উনি করেননি। মানে ওনার একটা অ্যাটিটিউডই এরকম যে যদ্দূর সম্ভব সবাইকে একটা লিবার্টি দেওয়া উচিত, তারা নিজেরাই নিজেদেরকে ঠিক করে নিতে পারবে। এরকমও হয়, কিন্তু সেটা একটা অনেক উন্নত লেভেলে গেলে হয়। সেই লেভেল অর্জন করবার আগে ওইটা বললেই সেরকম করে হয় না। সেই জন্যই আমি মনে করি যে এরকম একটা অবস্থা হয়ে গেল যে মনে হচ্ছে যে পুরো জিনিসটাই একদম ভেঙে গেল। উনি বলেছেন যে তোমরা যদি ঠিক করে এগুলো না করো তাহলে আমি থাকবো না, আমি ছেড়ে চলে যাব। এই যে উনি বললেন, এই বলাটাই অনেক কিছু। সমস্ত বিশ্বব্যাপী এটা প্রতিক্রিয়া হয়েছে। বাংলাদেশের মানুষ খুবই হতাশ হয়েছে, কেন এটা হলো, উনি ছেড়ে দিবেন কেন? ডক্টর ইউনূস আমি মনে করি যে শাসন কার্যে 70-100 ভাগ তিনি সব মানে সাকসেসফুল হচ্ছেন তা না, কিন্তু তারপরেও ওনাকে মানুষ বাই অ্যান্ড লার্জ পছন্দ করে, সাপোর্ট করে, ভালোবাসে এবং সেই হিসেবে তাকে সহযোগিতাও দেয়। তো সেইখানে উনি যদি ওরকম করে কিছু বলেন যে হ্যাঁ আমি এই জিনিসটা করতে চাই, করবেন। এখন উনি যদি মনে করতেন যে না খুব ডিফিকাল্ট হয়ে গেছে, এর উপরে দেশ তো চালানো যাবে না, তাহলে তার উচিত হলো উনি সবাইকে ডাকেন, ডেকে বলেন যে আমি এই সমস্যা দেখছি এবং এই সমস্যা মোকাবেলা করবার জন্য আপনাদের সহযোগিতা লাগবে, আমাকে সহযোগিতা করেন, আমরা সবাই মিলে এটাকে এরকম একটা ট্র্যাকে নিয়ে আসি। উনি কিচ্ছু করেননি। তো ফলে হয়েছে কি যে মানে আমি বলবো এই জায়গাটা একটা বিরাট গ্যাপ হয়েছে, মানুষের মধ্যে এক ধরনের হতাশাও হয়েছে এবং এটা সত্যি কথা ডক্টর ইউনূসকে কেন্দ্র করে যে স্কাই হাই শুধু আপনি আরও কিছু বলেন সেই রকম একটা উঁচু জায়গাতে ওনাকে বাংলাদেশের মানুষ নিয়েছে এবং এখনও সেখানেই রাখে। সেই জায়গাটা ধরে উনি বাস্তব পরিস্থিতির মূল্যায়ন করে দেশটাকে সাজিয়ে সামনের দিকে নিয়ে যাওয়ার কাজটা তিনি করতে পারেন নাই। এবং দেখেন কীরকম একটা ঘটনা ঘটেছে, সেনাবাহিনী প্রধান বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ভোট দিয়ে দেওয়া যেতে পারে। এটা তো ওনার বলার কথা না, কিন্তু উনি বললেন এবং এইটা সম্পর্কে গভর্নমেন্টের কিন্তু এখন পর্যন্ত কোনো কথা নেই। এটার মানে কি? সেনাবাহিনী প্রধান উনি এখনও মনে করেন যে এটাকে এইভাবে একটা ভোটের মধ্যে নিয়ে যাওয়া উচিত, যত তাড়াতাড়ি ভোট করে এই সমস্যাটা সমাধান করা যায় সেটাই ভালো, সেই চেষ্টা উনি করছেন। কিন্তু সেইখানে যদি দেখা যায় যে আর্মি একরকম ভাববে আর পলিটিক্যাল লিডারশিপ আরেক রকম ভাববে, তাহলে তো বিরাট গজব হয়ে যাবে দেশের মধ্যে। এগুলোরও কোনো জবাব হয় নেই। এগুলো মিলে আমি মনে করি যে খুব শান্তভাবে ধীর স্থিরভাবে আমাদের পরিবেশটাকে ভালো করে বুঝে আমাদের যা করা উচিত সেটা ফিক্স করে
আমাদের কাজে নামতে হবে। না, যে যে বিষয়টি হয়েছে কি, এই যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকটটার এখন সমাধান তো করতে হবে। যেটি নাজমুল আশরাফ ভাই বললেন যে এখনো স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয় নাই। এটার সমাধান কি? জামায়াতের আমির দেখলাম তিনি সর্বদলীয় রাজনৈতিক দলের বৈঠকের কথা বলেছেন, বিভাজনটা দূর করার কথা বলছেন, অনেকেই বলছেন। তো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডাকছেন না, বসছেন না। মানে কেন? এটা তো কোনো যুক্তি নেই। এবং তাকে তো আজকে বসতে দেখলাম হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও বলছেন যে তারা ৫ থেকে ৬ দিন অপেক্ষা করেছেন শুধুমাত্র সাক্ষাতের জন্য। তারাও সেটি পান নাই। যে এই রাজনৈতিক দলের সঙ্গে দূরত্বটা বাড়াচ্ছে কেন ইচ্ছা করে? তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, মানে ডক্টর আমি মোহাম্মদ এটা ইউনূসের বহুবার আশেপাশে যারা বলেছি, আছেন বুঝলেন? তারা কি তাদেরকে ভুল বোঝাচ্ছে তাকে? আমি বহুবার বলেছি এই কথা। ডক্টর ইউনূস ইজ নট কমফোর্টেবল উইথ পলিটিক্স। মানে আছে না অনেকে, রাজনীতি তো কমান্ডার অফ দি সোসাইটি, আপনি অস্বীকার করতে পারবেন নাকি? কিন্তু রাজনীতি ভালো লাগে না। রাজনীতি বড় প্যাচের জিনিস মনে হয়, জটিল মনে হয়, ওটার মধ্যে আমি যাব না। আমি এমনি আছি, ভালো আছি, আমি যা ভালো ভালো কাজ করতে পারি তাই করব, আমি প্যাচের মধ্যে যাব না। এই যে একটা উন্নাসিকতা, আমি এটাকে উন্নাসিকতাই বলবো। কেন? যে যতক্ষণ পর্যন্ত আপনি একটা সমাজ পরিবর্তনের জন্য দায়িত্ব নিয়ে কাজ করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি দায়িত্বশীল সমাজ সংস্কারক বা সমাজ নেতা তো বলতে পারবো না। হুম। আজকের এই ক্রাইসিসের সময় কোনো সন্দেহই নয় যে একটাই সলিউশন হয় দেশের, সেটা হচ্ছে ইলেকশনটা হতে হবে। ইলেকশন হতে হবে কেন? ধরেন গভর্নমেন্ট সব রকম চেষ্টা করেছে, সব রকম চেষ্টা করবার পরেও কিন্তু যেহেতু ইলেকশন হয়নি, এই জন্য এটার কোনো সলিউশন হয়নি। হুম। তো এখন আপনি ইলেকশন দেবেন, তো ইলেকশন যদি দিতে চান, তার মানে ইলেকশনে যে পার্টিগুলো আসবে তাদের সাথে তো আপনার কথা বলতে হবে। তারা কীভাবে বিহেভ করবে, তাদেরকে আপনি কী করতে বলবে, তাদের দায়িত্ব কতখানি হবে। আমি মনে করি যে ডক্টর ইউনূস যেভাবেই বলেন না কেন, উনি এই সমাজ পরিবর্তনের একটা অনুঘটক। হুম। উনি এটাকে পরিবর্তন করতে পারেন, বিকজ স্টিয়ারিং তার কাছে আছে। সংস্কারের যে চাবিকাঠি সেটা উনি তৈরি করছেন, বদলাচ্ছেন, উন্নত করছেন। অতএব উনি এইটাকে ভালো করে শানিত করে সবাইকে দিয়ে বুঝিয়ে সেই পথে যাবেন, সেটাই করবার কথা। তো সেটা যদি করা না হয় তাহলে এই হতাশার মধ্যে থাকবেনই, তার কোনো বিকল্প নেই। কিন্তু আমি মনে করি যে আলটিমেটলি ধরেন, মানে এটা তো আপনাকে করতে হবে যে একটা ইলেকশন দিতে হবে। হুম। ইলেকশন ছাড়া এই প্রবলেমের কোনো সলিউশন তো নেই। হুম। আপনি যেটা অথরিটি পাবেন, সেই অথরিটি আপনি অনেক জ্ঞানী লোক বলে অথরিটি পাবেন না তো। হুম। আপনাকে মানুষ এই অথরিটিটা দেবে, মানুষ সমর্থন করবে, মানুষ বলবে হ্যাঁ তুমি আমাদেরকে আগামী সবার জন্য লিড করতে পারো, তার মানে নির্বাচন, সেই কাজটা তিনি করবেন। তো ওইটার জন্যে এই নির্বাচনের পথে যেতেই হবে, এটাকে উপেক্ষা করে তিনি পারবেন আমি মনে করি না। জি। আজকে আশরাফ ভাই, নাহিদ ইসলাম একটি স্ট্যাটাস দিয়েছেন কিছুক্ষণ আগেই। আমি শোতে ঢোকার আগেই দেখেছি স্ট্যাটাসটা। তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে দেশকে অস্থিতিশীল তৈরি করার করার এবং বিভাজিত করার, গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরও একটি ১/১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে। আপনার কাছে কি মনে হয়? দেখেন, যেটা এর আগে বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বজন কি বলে সম্মানিত একজন ব্যক্তি দেশে এবং বিদেশে, এবং এই ক্রান্তি লগ্নে আমরা যে একটা ট্রানজিশনে আছি, আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই, এবং মাওলানা ভাই যেটা বলছিলেন, নানান সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তিত নতুন বাংলাদেশ চাই। সেই ঐতিহাসিক দায়িত্বটা উনি কি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া করতে পারবেন? এবং উনি যে দায়িত্বটা নিয়েছেন এটা তো রাজনৈতিক দায়িত্ব। মানে রাষ্ট্র পরিচালনা অরাজনৈতিক কিছু না। অরাজনৈতিক ব্যক্তি হতে পারে কিন্তু পরিচালনার কাজটা কিন্তু রাজনৈতিক। এবং সেখানে শুরু থেকে ওনার যেটা মূল সমালোচনা ওনার বিরুদ্ধে, যে উনি শুধু ছাত্রদের উপরে বা এনসির উপরে বেশি ভরসা করেন এবং তাদেরকেই শুধু তার লোক মনে করেন, অন্যান্য দলগুলোকে তাদের সমকক্ষ মনে করেন না। আমি কোনটা ছোট দল বড় দল, কে নতুন দল পুরনো দল সেটা বাদ দিলাম,
আপনি সকল দলকে সমান চোখে দেখে সবার সহযোগিতা নিয়ে সবার দাবি দাওয়া বা পরামর্শ মাথায় নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এই বিভাজনটা হতো না। আজকে দিনভর নানান টেলিভিশনে দেখলাম আলোচনা, সংবাদ, নানান জনের মন্তব্য, প্রতিক্রিয়া যে কেন এই অনৈক্য তৈরি হলো। 5ই অগাস্টের যে ঐক্য ছিল সেই শক্তির মধ্যে এত অনৈক্য কেন? সেই অনৈক্যের একটা কারণ কি এটা না যে ডক্টর ইউনূসের সরকার সকল দলের সাথে তার সম্পর্ক, তার মনোভাব, তার গুরুত্ব, তার যা কিছু সেটা একরকম না। একটি দলের সাথে যেরকম বাকিদের সাথে সেরকম না। ফলে অন্য দলগুলো তো ডিপ্রাইভড ফিল করতেই পারে। তারা তাদের অবস্থান থেকে এটা ভাবতে পারে যে আমরা বড় দল, আমাদের জনসমর্থন বেশি এবং সেটি প্রমাণিত, ইতিহাস আছে, তথ্য আছে। আমার চেয়ে অনেক তরুণ দল, নতুন দল, জনসমর্থন এখনো প্রমাণিত না, বাট এই অভ্যুত্থানে তারাই নেতৃত্ব দিয়েছে, সেই জন্যই তো তাদের এত গুরুত্ব। একটি দল হিসেবে তাদের গুরুত্ব না, তাদের গুরুত্ব কিন্তু অভ্যুত্থানের নেতৃত্বদানকারী। এখন অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে বলেই তাদের তো সম্মান দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়। তো সেই অভ্যুত্থানে কি এই রাজনৈতিক দলগুলো ছিল না? বিএনপি, জামাত সহ নানান দল যেগুলো, তারা ছিল না? ফলে অন্যান্য দলকে আপনি যত বেশি দূরে রেখে শুধু একটি দলকে বা কতিপয় ব্যক্তিকে বা ছাত্রদেরকে শুধু আপনার লোক, আপনজন মনে করবেন, তাহলে আপনি এই ঐক্য দূর হবে না, অনৈক্য আরও বাড়তে থাকবে। আপনি নানান দোষ দিতে পারেন, ফ্যাসিবাদীদের দোসর, ভারতের চক্রান্ত, আরও অনেক কিছু, এগুলো আমরা এখন সামনে আসতে দেখবো আরও বেশ কিছু। কারণ আপনি একটি সংকট বা সমস্যা বা নিজের দোষ বা দায়কে ঢাকার জন্য আপনি ওই ক্যাস্টেবেটা চোরকেই বারবার সামনে নিয়ে আসবেন। এটা খুব মানে বাজে একটা চর্চা আমাদের এখানে আছে। বিএনপির মতো দল, আপনি যেটা বললেন, আমিও আসার আগে শুনে আসছি, 4-5 দিন চেষ্টা করে প্রধান উপদেষ্টা দেখাই পেলেন না। আরেকটা খবরে দেখলাম জামাতও চেষ্টা করেছে, দেখা পেল না। তাহলে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি 1 নাম্বার, জামাত 2 নাম্বার, তাই তো? যারা সক্রিয় আছে, তো সেই 1-2 নাম্বার ব্যক্তি আপনার দেখাই পায় না। আবার এই যে আপনার পছন্দের দল, কেউ কেউ বলে অঘোষিত সরকারি দল, তারা খুব দ্রুত দেখা করলো, আপনার সাথে কথা বললো, আপনি আপনার অভিমান, ক্ষোভ, রাগ জানালেন, তাদেরকে সংযত হতে বলেছেন, নাহলে আপনি চলে যাবেন। তারা আবার অনুরোধ করেছে যে আপনি যাবেন না। তাহলে মানে এই যে একটা অসম সম্পর্ক, তিনি তো সরকার প্রধান এবং তিনি সবার নেতা, সবার সমর্থিত, সবার কাছে গ্রহণযোগ্য, সম্মানিত। তো তার এই পক্ষপাতিত্ব কি বাকিদেরকে একরকম মানে ক্ষুব্ধ করে না? বঞ্চিত বোধ তাদের মধ্যে জাগায় না? জি। সেই কারণে কিন্তু অনৈক্যটা তৈরি হয়েছে এবং এই অনৈক্য ফিরে আনা কোনো ব্যাপার না। অনেকের মুখে আজকে শুনেছি তার পদত্যাগ কিন্তু সমাধান না, এটা কিন্তু অনেকেই বলছেন। আবার সালাউদ্দিন সাহেব যেটা বলছেন যে তিনি যদি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন তাহলে বিকল্প সবাই মিলে ঠিক করে নেবে, কারণ রাষ্ট্র তো পরিচালনা করতে হবে। কিন্তু ওনার বিকল্প আমরা প্রকাশ্যে এই মুহূর্তে দেখছি না। ফলে ওনাকেই থাকতে হবে, ওনাকেই ঠিক করতে হবে, গত 9.5 মাসের নানান ঘটনা পর্যালোচনা করতে হবে এবং এই যে বললাম রাজনৈতিক দলগুলোর সাথে ওনার যেই সম্পর্কের অসমতা, এটা দূর করতে হবে এবং সবকিছু সবাইকে নিয়েই কাজটা করতে হবে। তাহলে ঐক্যটা ফেরত আসবে এবং সবাই মিলে সিদ্ধান্ত নিলে নিশ্চয়ই সেটা ভালো কিছু হবে। মান্না ভাই, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। এই যে ক্রান্তিকাল সংকট যাই বলি, এই সংকট থেকে উত্তরণের জন্য বড় দল হিসেবে এখন পর্যন্ত এখনকার সময়ে বিএনপির যে অবস্থানটা কি দেখছেন? উনি বিএনপিকে অভলেট একেবারে অতি সম্প্রতি বেশ লজিক্যাল মনে করেছি। যে আন্দোলনটা তারা করলো এই ইশরাকের মেয়র হ্যাঁ, ইশরাকের মেয়র ইস্যুতে। হ্যাঁ, হুম। মেয়র পদে ওটা ফিরে আসবার জন্যে হুম। এই আন্দোলনে তারা জিতলো। হুম। এটা একটা বড় জিনিস এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে তারা 2-3 উপদেষ্টার পদত্যাগের দাবি খুব সিরিয়াসলি আনলো। তার মানে সরকারের প্রতিও, সরকারি উপদেষ্টাদের প্রতিও সরাসরি আক্রমণ করেছে। বিএনপিকে আমি মনে করছি যে তারা এই সরকারকে একটা আক্রমণ মানে পলিটিক্যালি হুম। এটা করছে তারা এবং সেটা করবারই কথা, যেহেতু তারা বড় দল এবং এই সিটি কর্পোরেশনের ব্যাপারে তাদের বক্তব্যের পেছনে যুক্তি আছে, তারা সেটা করেছে, সেইটা করে তারা জিতেছে। এবং এর মধ্যে যতদূর সম্ভব বিএনপি রিজনেবল বিহেভিয়ার করেছে আমি বলবো, এর আগে কিন্তু করেনি। 5 তারিখের পর থেকে দীর্ঘ সময় ধরে বিএনপি একটু গায়ে জোর করেছে, কোথাও কোথাও চাঁদাবাজির অভিযোগ আছে, কোথাও কোথাও মানে
দখলদারিত্বের অভিযোগ আছে, কিন্তু এই আন্দোলনের সময় তারা এটাকে খুবই ভালো করে মেনটেন করেছে। তো এইটাও একটা আমি মনে করি যে ভালো জিনিস করেছে। তারা যদি এটা দেখাতে পারে যে আমরা আন্দোলন করছি কিন্তু রেসপন্সিবল আন্দোলন করছি, তোমরা আমাদের উপর আস্থা রাখতে পারো, এইটা তাদের জন্য খুব দরকার। পারবে কি পারবে না জানি না, কারণ এই একটা ঘটনার উপরেই তো সব কিছু হবে না, আরও তো অনেকগুলো ঘটনা আসবে, সেগুলো দেখে তখন তারা বলবে। আর সামগ্রিকভাবে যদি তারা মানে আন্দোলন করে দলকে এগিয়ে নিতে চায়, এবং যারা যারা তাদের প্রতিদ্বন্দ্বী মনে করছিল কিন্তু এখন প্রতিদ্বন্দ্বী মনে করা যাচ্ছে না, মানে আমি বলি মানে এরকম একটা ভাব হয়েছিল বিএনপি ভোট টোট পাবে না, ওদের ভোট কমে গেছে, কিন্তু দেখা গেল যে তাদের পেছনে মানুষের এখনো ঢল অর্গানাইজ ওয়েতে আছে। এগুলো তো ম্যাটার করে, সেটা তারা দেখিয়েছে, এবং এইটা সম্ভবত তারা ধরে রাখবে, আরও বাড়াবে। এইটা যদি হয় তো ন্যাচারালি সামগ্রিক আন্দোলনটাকে তারা তাদের গ্রিপে রেখে সংস্কারই বলেন বা অন্য যাই বলেন সেই দিকে অগ্রসর হবে। জি মান্না ভাই, 1 মিনিট সময় আছে। আজকে সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা যদি আবেগের বশবর্তী হয়ে দায়িত্ব ছেড়ে দিতে চান তাহলে বিকল্প খুঁজবে জাতি। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের তিনি যে সংকটের সময় দায়িত্ব নিয়েছেন 9.5 মাস, যেভাবে হোক তিনি আছেন, তার বিকল্প কি দেখা যায়? দৃশ্যমান কেউ আছে? যেহেতু আশরাফ ভাই বললেন দৃশ্যমান কেউ নেই। না, ওরকম করে তো আসলে বিকল্প দেখা যায় না, কিন্তু যখন খুঁজি আমরা তখন বিকল্প আমাদের সামনে এসে যায়। এরকম সবসময় হয়েছে। শেখ মুজিব মারা গেছে, তারপরে লোক আসছে। জিয়া রহমান মারা গেছে, তারপরেও নেতা আসছেন। কাজে এইটা খুব বড় সমস্যা আমি তা মনে করছি না। তবে একটা নেতৃত্ব গড়ে তোলার যে পদ্ধতিগত চেষ্টা, সেটা তো আর বিএনপির মধ্যে নাই। সেটা কতখানি যে গুণগতভাবে সম্ভব হবে তা আমি জানি না। জি এদিকে বিএনপির নজর দেওয়া উচিত। জি দুজনকেই অসংখ্য না, আমার সময় একেবারে শেষ। 30 সেকেন্ড না 10 সেকেন্ডও দেওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।